what we call delimitation in India, what is called redistricting in some other countries, involves three different things. Number one, it involves reallocation of the number of seats to different states in the Lok Sabha and to different regions or districts within an assembly. Number two, it involves fresh drawing of boundaries. Whatever the number, you draw the boundaries afresh. Number three, it involves changing or deciding on which constituencies are to be reserved in the case of SC or ST and possibly in future in the case of women. ভারতের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু মুহূর্ত এসেছে যখন কোনো একটি আইন, কোনো একটি সাংবিধানিক সংশোধন বা কোনো একটি প্রশাসনিক সিদ্ধান্ত দেশের রাজনৈতিক মানচিত্রকেই বদলে দিয়েছে। স্বাধীনতার পর ভাষাভিত্তিক রাজ্যের পুনর্গঠন, জরুরি অবস্থা, মন্ডল কমিশন, উদার অর্থনীতি, জিএসটি প্রতিটি ঘটনাই ভারতের রাজনীতিকে নতুন দিকে নিয়ে গিয়েছে। কিন্তু আজ যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে সেটি হয়তো আগামী দশকের ভারতের ক্ষমতার ভারসাম্যই বদলে দিতে পারে। কল্পনা করুন তো, 2029 সালে লোকসভা নির্বাচন হতে এখনো 3 বছরের বেশি সময় বাকি, কিন্তু সেই নির্বাচনের আগে এমন দুটি সিদ্ধান্ত কার্যকর হতে পারে যা শুধু ভোটের তারিখই বদলাবে না, বদলে দিতে পারে দিল্লির ক্ষমতার অঙ্ক, রাজ্যগুলির রাজনৈতিক গুরুত্ব, সংসদের আসন সংখ্যা, এমনকি উত্তর ও দক্ষিণ ভারতের রাজনৈতিক সম্পর্ককেও। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। একদিকে ডিলিমিটেশন, অন্যদিকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই দুটি বাক্য আপাত দৃষ্টিতে প্রশাসনিক শোনালেও এর ভিতরে লুকিয়ে আছে ভারতীয় রাজনীতির সবচেয়ে বড় ক্ষমতার খেলা। সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে দাবি করা হয়েছে কেন্দ্র সরকার আবারও ডিলিমিটেশন বিলকে সামনে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বাস্তবায়নের জন্য নতুন করে রাজনৈতিক সমর্থন জোগাড় করার চেষ্টা চলছে। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকে দিল্লির রাজনৈতিক করিডোরে শুরু হয়েছে জোর আলোচনা। প্রশ্ন হচ্ছে, কেন এখন? কেন 2026 সালে এসে আবার ডিলিমিটেশন নিয়ে আলোচনা শুরু হলো? কেন বিজেপি হঠাৎ করে তামিলনাড়ুর ডিএমকের মতো দলের সঙ্গে আলোচনা করতে আগ্রহী? কেন কংগ্রেস এত সতর্ক? কেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দক্ষিণ ভারতের একাধিক মুখ্যমন্ত্রী বিষয়টিকে দেশের ফেডারেল কাঠামোর জন্য বড় চ্যালেঞ্জ মনে করছেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডিলিমিটেশন হলে লাভ কার আর ক্ষতি কার? লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই পুরো ডিলিমিটেশন বিতর্কে সবচেয়ে আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। তার বক্তব্যের মূল সুর হলো বিজেপি শুধুমাত্র আসন পুনর্বিন্যাস করতে চাইছে না, বরং ভারতের রাজনৈতিক মানচিত্র নতুন করে সাজিয়ে নিজেদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক সুবিধা নিশ্চিত করতে চাইছে। রাহুল গান্ধী সরাসরি এই প্রস্তাবকে অ্যাটেম্পট পাওয়ার গ্র্যাব বা ক্ষমতা দখলের চেষ্টা বলে আখ্যা দিয়েছেন। তার অভিযোগ, ডিলিমিটেশনকে ব্যবহার করে বিজেপি এক ধরনের রাজনৈতিক গেরিম্যান্ডারিং করতে চাইছে, অর্থাৎ নির্বাচনী মানচিত্র এমনভাবে পুনর্গঠন করতে চাইছে যাতে শাসক দলের সুবিধা হয়। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন, এই পরিকল্পনার মাধ্যমে দক্ষিণ ভারত, উত্তর পূর্ব ভারত, ছোট রাজ্য এবং যেসব রাজ্য জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হয়েছে তাদের প্রতিনিধিত্ব কমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তার দাবি, এটি শুধু একটি সাংবিধানিক সংশোধন নয়, বরং ভারতের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার রাজনৈতিক প্রকল্প। রাহুল গান্ধীর সবচেয়ে আলোচিত বক্তব্য ছিল, বিজেপি আসলে মহিলাদের সংরক্ষণ বিলকে সামনে রেখে ডিলিমিটেশনের এজেন্ডা লুকিয়ে আনতে চেয়েছিল। তার কথায় উইমেন্স বিলের ভেতরে ডিলিমিটেশন লুকিয়ে রাখা হয়েছিল। তিনি অভিযোগ করেন, নারীর ক্ষমতায়নের নামে অন্য এক বড় রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা হচ্ছিল। তিনি আরও বললেন, বিজেপির আসল লক্ষ্য ছিল তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলির সংসদীয় শক্তি কমিয়ে দেওয়া। তার বক্তব্য অনুযায়ী ভারতের সংবিধান বলছে ভারত হলো ইউনিয়ন অফ স্টেটস, ফলে কোনো রাজ্যের কণ্ঠস্বর দুর্বল করা মানে ভারতের ধারণাকেই দুর্বল করা। সংসদের বিরোধীরা যখন ডিলিমিটেশন বিলের বিরুদ্ধে ভোট দেয় তখন রাহুল গান্ধী সেটিকে আইডিয়া অফ ইন্ডিয়া, রক্ষার লড়াই হিসেবে ব্যাখ্যা করেন। তার বক্তব্য ছিল, বিরোধীরা শুধুমাত্র একটি বিল আটকায়নি, বরং ভারতের ফেডারেল কাঠামো এবং রাজ্যগুলির সমান মর্যাদা রক্ষা করেছে। রাহুলের আরেকটি বড় অভিযোগ ছিল, বিজেপি 2029-এর আগে ভারতের নির্বাচনী মানচিত্র নতুন করে সাজাতে চাইছে, কারণ তারা নিজেদের রাজনৈতিক শক্তি ক্ষয় হওয়ার আশঙ্কা করছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বললেন, এটি এক ধরনের প্যানিক রিয়াকশন। তার ভাষায়, বিজেপি রাজনৈতিক শক্তি ধরে রাখার জন্য দেশের নির্বাচনী কাঠামো পুনর্গঠন করতে চাইছে, তবে শুধু বিরোধিতা নয়। রাহুল গান্ধী একটি বিকল্প অবস্থানও তুলে ধরেছেন। তিনি বলেছেন, ডিলিমিটেশন নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু তা হতে হবে সর্বদলীয় আলোচনার মাধ্যমে, স্বচ্ছ নীতির ভিত্তিতে, সব রাজ্যের সম্মতি নিয়ে, এবং এমনভাবে যাতে কোনো অঞ্চল বা রাজ্য নিজেদের বঞ্চিত মনে না করে।
সংক্ষেপে বললে রাহুল গান্ধীর অবস্থান তিনটি বড় পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। নাম্বার 1, ডিলিমিটেশন, বর্তমান আকারে বিজেপির রাজনৈতিক প্রকল্প। নাম্বার 2, দক্ষিণ ভারত, উত্তর পূর্ব এবং ছোট রাজ্যগুলির প্রতিনিধিত্ব কমার আশঙ্কা রয়েছে। নাম্বার 3, ভারতের ফেডারেল কাঠামো ইউনিয়ন অফ স্টেটসের ধারণা রক্ষার জন্য এই প্রস্তাবের বিরুদ্ধে লড়াই করা দরকার। এই কারণে বর্তমানে ডিলিমিটেশন প্রশ্নে সবচেয়ে সরব জাতীয় নেতা হিসেবে রাহুল গান্ধী নিজেকে তুলে ধরেছেন এবং কংগ্রেস এই ইস্যুকে আগামী কয়েক বছরের অন্যতম প্রধান রাজনৈতিক লড়াই হিসেবে দেখছেন। আসুন প্রথমে ডিলিমিটেশনটা কি সেটা বুঝে নেওয়া যাক। সহজ ভাষায় বললে ডিলিমিটেশন মানে হলো নির্বাচনী আসনগুলির পুনর্বিন্যাস, অর্থাৎ দেশের জনসংখ্যা বদলালে সংসদীয় আসনগুলির বিন্যাসও বদলাবে। স্বাধীনতার পর কয়েকবার এই কাজ হয়েছে, কিন্তু 1976 সালে এটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয় যেসব রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হয়েছে তারা যেন রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, ফলে জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস স্থগিত রাখা হয়। পরবর্তীকালে সেই স্থগিতাদেশ আরও বাড়ানো হয়, ফলে আজকের ভারত এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে আছে যেখানে উত্তরপ্রদেশের একজন সংসদের প্রতিনিধিত্ব করা জনসংখ্যা এবং তামিলনাড়ুর একজন সংসদের প্রতিনিধিত্ব করা জনসংখ্যার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এখন যদি নতুন করে ডিলিমিটেশন হয় তাহলে স্বাভাবিকভাবেই উত্তর ভারতের বহু রাজ্যের আসন সংখ্যা বাড়তে পারে। আর এখানেই শুরু হচ্ছে রাজনৈতিক বিস্ফোরণ, কারণ ভারতের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু হলো লোকসভা। যে রাজ্যে সাংসদ বেশি সেই রাজ্যের রাজনৈতিক গুরুত্বও বেশি। আজ উত্তরপ্রদেশে 80টি লোকসভা আসন রয়েছে, বিহারে 40টি, মহারাষ্ট্রে 48টি, পশ্চিমবঙ্গে 42টি, তামিলনাড়ুতে 39টি। কিন্তু নতুন জনসংখ্যার হিসেব অনুযায়ী ডিলিমিটেশন হলে এই সংখ্যা নাটকীয়ভাবে বদলে যেতে পারে বলে আশঙ্কা করছে বিরোধীরা। দক্ষিণ ভারতের রাজ্যগুলির অভিযোগ তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করছে, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ করেছে, উন্নয়নের মডেল তৈরি করেছে। এখন যদি জনসংখ্যা বৃদ্ধির ভিত্তিতে রাজনৈতিক ক্ষমতা নির্ধারণ করা হয় তাহলে যারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে তারাই কিন্তু শাস্তি পাবে। এই যুক্তি নতুন নয়, বহু বছর ধরে ডিএমকে এই প্রশ্ন তুলেছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্টালিন প্রকাশ্যে বলেছেন ডিলিমিটেশন যদি জনসংখ্যার ভিত্তিতে হয় তাহলে দক্ষিণ ভারতের কণ্ঠস্বর দুর্বল হয়ে পড়বে। ডিএমকের বক্তব্য এটি শুধু তামিলনাড়ুর সমস্যা নয়, এটি সমগ্র দক্ষিণ ভারতের সমস্যা। কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা সবই কোনো না কোনোভাবে এই বিতর্কের সঙ্গে জড়িত। অন্যদিকে বিজেপির যুক্তি সম্পূর্ণ আলাদা। বিজেপি বলছে গণতন্ত্রের প্রতিটি নাগরিকের ভোটের মূল্য সমান হওয়া উচিত। যদি কোনো রাজ্যে জনসংখ্যা অনেকটা বেড়ে যায় তাহলে সেখানে প্রতিনিধিত্ব বাড়তে হবে। বিজেপির মতে জনসংখ্যার বাস্তবতাকে উপেক্ষা করে চিরকাল পুরনো আসন কাঠামো বজায় রাখা গণতান্ত্রিক নয়। কিন্তু বিজেপিও বুঝতে পারছে শুধু এই যুক্তি দিয়ে দক্ষিণ ভারতের আপত্তি দূর করা যাবে না। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন এমন একটি ফর্মুলা আনা হতে পারে যাতে সব রাজ্যের আসনই বাড়ে এবং কোনো রাজ্যের আপেক্ষিক গুরুত্ব খুব বেশি না কমে। এখানেই শুরু হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে বিজেপি ডিএমকে এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে, বিজেপি এবং ডিএমকে এই দুই দল কি কখনো একসঙ্গে আসতে পারে? রাজনৈতিকভাবে বিষয়টি অত্যন্ত কঠিন, কারণ ডিএমকে এর রাজনীতি মূলত বিজেপির বিরোধিতার উপর দাঁড়িয়ে। কিন্তু ভারতীয় রাজনীতির ইতিহাস বলছে কোনো কিছুই অসম্ভব নয়। একসময় কংগ্রেস এবং ডিএমকে সম্পর্ক ছিল তিক্ত, পরে তারা জোট করেছে। আবার কখনো ডিএমকে বিজেপির সঙ্গেও এনডিএ জোটে ছিল। তাই নির্দিষ্ট সাংবিধানিক প্রশ্নে কোনো আলোচনার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। এবার আসা যাক ওয়ান নেশন ওয়ান ইলেকশনের প্রসঙ্গে। এই ধারণাটি বহু বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম বড় রাজনৈতিক প্রকল্প। মোদীর যুক্তি ভারতে প্রায় প্রতি কয়েক মাস অন্তর কোথাও না কোথাও নির্বাচন হচ্ছে, ফলে প্রশাসন বারবার নির্বাচনী আচরণবিধির আওতায় চলে যায়। সরকারি কাজের গতি কমে যায়, বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়, নিরাপত্তা বাহিনীর উপর চাপ পড়ে। যদি লোকসভা এবং বিধানসভা নির্বাচনে একসঙ্গে হয় তাহলে সময়, অর্থ এবং প্রশাসনিক শক্তি বাঁচবে। শুনতে যুক্তিসম্মত লাগলেও বিরোধীদের আপত্তি আরো গভীর। রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতৃত্বের প্রশ্ন, ভারতের মতো বৈচিত্র্যময় দেশে সব রাজ্যের রাজনৈতিক বাস্তবতা কি এক হতে পারে? যদি কোনো রাজ্যের সরকার মাঝপথে পড়ে যায় তাহলে কি গোটা দেশ আবারও ভোটে যাবে, নাকি সেই রাজ্য রাষ্ট্রপতি শাসনের অধীনে থাকবে? যদি একটি রাজ্যের মানুষ কোনো সরকারের বিরুদ্ধে ভোট দিতে চান তাহলে কি তাদের 5 বছর অপেক্ষা করতে হবে? এই প্রশ্নগুলির উত্তর এখনো পুরোপুরি কিন্তু পরিষ্কার নয়। পশ্চিমবঙ্গে এই বিতর্ক প্রবল। মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার অভিযোগ করেছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন আসলে কেন্দ্রীকরণের একটি রাজনৈতিক প্রকল্প। তৃণমূলের যুক্তি ভারতের শক্তি তার বৈচিত্র্যে, প্রতিটি রাজ্যের নিজস্ব রাজনৈতিক সময়চক্র রয়েছে, সেটিকে এক ছাঁচে ফেলা উচিত নয়।
তবে বিজেপির পাল্টা প্রশ্ন কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। যখন একটি দেশ, একটি সংবিধান, একটি নির্বাচন কমিশন এবং একটি ভোটার তালিকা থাকতে পারে, তখন নির্বাচন একসঙ্গে করতে আপত্তি কোথায়? এই বিতর্কই আগামী কয়েক বছরে আরো তীব্র হবে, কারণ বিষয়টি শুধুমাত্র আইন নয়, এটি ক্ষমতার প্রশ্ন। 2029 সালের আগে যদি ডিলিমিটেশন এবং ওয়ান নেশন ওয়ান ইলেকশন কার্যকর হয়, তাহলে বিজেপি কি দীর্ঘমেয়াদে রাজনৈতিক সুবিধা পাবে, নাকি বিরোধীরা এই ইস্যুকে বিজেপির বিরুদ্ধে জনমত গঠনের অস্ত্র বানাবে? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। ভারতের রাজনীতিতে একটি কথা খুবই প্রচলিত, সংখ্যা কখনো মিথ্যে বলে না, কিন্তু ইতিহাস আরও একটি কথা শেখায়, শুধুমাত্র সংখ্যা দিয়ে রাজনীতি চলে না। রাজনীতি চলে আবেগে, পরিচয়ে, আঞ্চলিক অর্থে, ভাষায়, সংস্কৃতিতে এবং মানুষের বিশ্বাসে। আর সেই কারণেই তো ডিলিমিটেশন বিতর্ক শুধুমাত্র আসন বাড়ানো বা কমানোর হিসেব নয়, এটি উত্তর বনাম দক্ষিণের বিতর্ক, এটি কেন্দ্র বনাম রাজ্যের বিতর্ক, এটি জনসংখ্যা বনাম উন্নয়নের বিতর্ক, এটি প্রতিনিধিত্ব বনাম ফেডারেলিজমের বিতর্ক, এবং সম্ভবত আগামী কয়েক বছরের সবচেয়ে বড় জাতীয় রাজনৈতিক বিতর্ক। আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, কিন্তু আলোচনার শেষ পর্যায়ে যাওয়ার আগে আপনাদের কাছে 5টি প্রশ্ন রেখে যেতে চাই। প্রথম যে প্রশ্ন আপনাদের সাথে রাখবো, সেই প্রশ্ন হলো, আপনি কি মনে করেন জনসংখ্যার ভিত্তিতে লোকসভা আসন পুনর্বিন্যাস হওয়া উচিত? 2, জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল দক্ষিণ ভারতীয় রাজ্যগুলির জন্য কি বিশেষ সাংবিধানিক সুরক্ষা থাকা উচিত? নাম্বার 3, ওয়ান নেশন ওয়ান ইলেকশন কি সত্যি দেশের অর্থ ও সময় বাঁচাবে, নাকি গণতন্ত্রকে আরো কেন্দ্রীভূত করবে? নাম্বার 4, ডিলিমিটেশনের পরে যদি উত্তর ভারতের রাজনৈতিক প্রভাব আরো বেড়ে যায়, তাহলে ভারতের ফেডারেল কাঠামোর উপর কি তার প্রভাব পড়বে? এবার চোখ রাখবো সবচেয়ে শেষ প্রশ্নের দিকে। 5 নম্বর প্রশ্ন, 2029 সালের আগে এই 2 বড় পরিবর্তন বাস্তবায়িত হলে ভারতের গণতন্ত্র আরো শক্তিশালী হবে, নাকি এক নতুন রাজনৈতিক সংঘাতের জন্ম দেবে? কমেন্টে আপনার মতামত লিখুন। আলোচনা হোক, বিতর্ক হোক, কারণ এই প্রশ্ন শুধু রাজনৈতিক দলগুলির জন্য নয়, এটি ভারতের ভবিষ্যতের প্রশ্ন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।